মেয়েটির বয়স ১৩-১৪, কিংবা হয়তো আরও কম। বাচ্চা মেয়েরা হঠাৎ শাড়ি পরলে অন্য এক ধরনের সৌন্দর্য তাদের জড়িয়ে ধরে। এই মেয়েটির বেলায়ও তাই হয়েছে। মেয়েটি জলছত্রের মেয়েদের নিয়ম মতো আকাশি রঙের শাড়ি পরেছে। শাড়ি পরা মেয়েদের কখনো তুমি বলতে নেই। তবু আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, কেমন আছো মারিয়া? জি, ভালো আছি। তোমার হাতে লাল সবুজ চুড়ি নেই কেন? মারিয়া ঘাড় বাঁকিয়ে তাকালো। কিছু বলল না। আমি মেয়েটিকে চিনতে পারছি না, তাতে কিছু যায় আসে না। মারিয়া বলল, আপনি কি অসুস্থ? না। আপনাকে দেখে মনে হচ্ছে অসুস্থ। আপনি তো আমাকে চেনেন না। আমি কে জানতে চাচ্ছেন না কেন? তুমি কে? আমি আসাদুল্লাহ সাহেবের মেয়ে। ও আচ্ছা। আসাদুল্লাহ সাহেবকে তাও তো আপনি জানেন না? না। উনি কে? উনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আপনি একবার ১০০ টাকা ধার দিয়েছিলেন। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। যেভাবে কথা বলছেন তাতে মনে হয় এখনও মনে পড়েনি। আপনি বাবাকে বলেছিলেন তার একটা চোখ পাথরের। এখন মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। আমরা কি এখন তার কাছে যাচ্ছি? তাকে ঋণমুক্ত করার পরিকল্পনা? না, তিনি দেশে নেই। বছরে মাত্র ৩ মাস তিনি দেশে থাকেন। আপনার সঙ্গে দেখা হবার ২ মাস পরই তিনি চলে যান। এই ২ মাসে আপনি তার সঙ্গে যোগাযোগ করেননি বলে তিনি খুব আপসেট ছিলেন। তিনি চলে যাবার আগে আপনার চেহারার নিখুঁত বর্ণনা দিয়ে গিয়েছিলেন। আমাকে বলে গিয়েছিলেন, যদি আপনাকে বের করতে পারি তাহলে দারুণ একটা উপহার পাব। তারপর থেকে আমি পথে বের হলেই হলুদ পাঞ্জাবি পরা কাউকে দেখলেই জিজ্ঞেস করি, আপনার নাম কি হিমালয়? ভালো কথা। আপনি আসলেই হিমালয় তো? হুম, আমি হিমালয়। প্রমাণ দিতে পারবেন? পারি। আপনার বাবা যে বইটা কিনেছিলেন তার নাম ইন্টারপ্রিটেশন অফ কনসার্নস। বাবা বলেছিলেন আপনি খুব অদ্ভুত মানুষ। আমার কাছে অবশ্যই তেমন অদ্ভুত মনে হচ্ছে না। আমরা যাচ্ছি কোথায়? গুলশানের দিকে যাচ্ছি। গাড়ির ভেতরে এসি দেয়া, শরীর শীতল হয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে। আমি প্রাণপণ চেষ্টা করছি জেগে থাকতে। ঘুম আনার জন্য মানুষ ভেড়ার পাল গোনে। ঘুম না আনার জন্য কি গোনার কিছু আছে? ভয়ঙ্কর কোনো প্রাণী গুনতে শুরু করলে ঘুম কেটে যাবার কথা। আমি মাকড়সা গুনতে শুরু করলাম। একটা মাকড়সা, দুটা মাকড়সা, তিনটা, চারটা, পাঁচটা। সর্বনাশ! পঞ্চমটা আবার ব্ল্যাক উইডো মাকড়সা। কামড়ে সাক্ষাৎ মৃত্যু। এত গুনাগুনি করেও লাভ হলো না। মারিয়াদের বাড়িতে যখন পৌঁছলাম তখন আমি গভীর ঘুমে অচেতন। মারিয়া এবং তাদের ড্রাইভার দুজন মিলে ডাকাডাকি করেও আমার ঘুম ভাঙাতে পারছে না। মারিয়াদের পরিবারের সঙ্গে এই হচ্ছে আমার পরিচয়ের সূত্র। মারিয়ার বয়স তখন ১৬। সেই দিনই সে প্রথম শাড়ি পরে। শাড়ির রং কি বলেছি? ও হ্যাঁ, আগে একবার বলেছি। আচ্ছা, আবারও বলি। শাড়ির রং জলছত্রের মেয়েদের শাড়ির মতো আকাশি নীল। ঘুম ভেঙে দেখি চোখের সামনে হুলস্থুল ধরনের বাড়ি। প্রথম দর্শনে মনে হলো বাড়িতে যেন আগুন ধরে গেছে। বুকে একটা ছোটোখাটো ধাক্কার মতো লাগলো। পুরো বাড়ি বোগেনভেলিয়ার গাঢ় লাল রঙে ঢাকা। হঠাৎ ঘুম ভাঙায় ফুলের রঙকে আগুন বলে মনে হচ্ছিল। মারিয়া বলল, বাড়ির নাম মনে করে রাখুন, চিত্রলেখা। চিত্রলেখা হচ্ছে আকাশের একটা তারার নাম। আমি বললাম, ও আচ্ছা। আজ বাড়িতে কেউ নেই, মা গেছেন রাজশাহী। আমি আবারও বললাম, ও আচ্ছা। আপনি কি টাকাটা নিয়ে চলে যাবেন না একটু বসবেন? টাকা নিয়ে চলে যাব। বাড়ির ভেতর ঢুকবেন না? না। তাহলে এখানে দাঁড়ান। আমি দাঁড়িয়ে রইলাম। মেয়েটা আগ্রহ করে আমাকে এত দূর এনেছে, কিন্তু আমাকে বাড়িতে ঢুকানোর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না। আমি তাতে তেমন অবাক হলাম না। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ মানুষই আমাকে বাড়িতে ঢুকাতে চায় না। দরজার ওপাশে রেখে আলাপ করে বিদায় করে দিতে চায়। রাস্তায় রাস্তায় দীর্ঘদিন হাঁটাহাঁটির ফলে আমার চেহারায় হয়তো রাস্তা রাস্তা ভাব চলে এসেছে। রাস্তা ভাবের লোকজনদের কেউ ঘরে ঢুকাতে চায় না। রাস্তা ভাবের লোক রাস্তাতেই ভালো। কবিতা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে? আমি সম্ভবত রাস্তাতেই সুন্দর। হিমালয় সাহেব? আমি তাকালাম। বাড়ির ভেতর থেকে মারিয়া ইনস্টিমেটিক ক্যামেরা হাতে বের হয়েছে। বের হতে অনেক সময় নিয়েছে, কারণ সে শাড়ি বদলেছে। এখন পরেছে স্কার্ট। স্কার্ট পরায় একটা লাভ হয়েছে।
মেয়েটা যে অসম্ভব রূপবতী তা পরিষ্কার হয়ে গেছে। শাড়িতে যেমন অপূর্ব লাগছিল, স্কার্টেও তেমন লাগছে। দীর্ঘ সময় গেটের বাইরে রোদে দাঁড়িয়ে থাকার কষ্ট মেয়েটাকে দেখে যেন একটু কমল। আপনি সূর্যকে সামনে রেখে একটু দাঁড়ান, মুখের ওপর সানলাইট পড়ুক, আপনার ছবি তুলব। বাবাকে ছবির একটা কপি পাঠাতে হবে। ছবি দেখলে বাবা বুঝবেন যে আমি আসল লোকই পেয়েছিলাম। হাসবো? হ্যাঁ, হাসতে পারেন। দাঁত বের করে হাসবো না ঠোঁট টিপে? যেভাবে হাসতে ভালো লাগে সেভাবেই হাসুন। আর এই নিন টাকা। মারিয়া 100 টাকার দুটো নোট এগিয়ে দিল। দুটোই চকচকে নোট। বড়লোকদের সবই সুন্দর। আমি অল্প যে কজন দারুণ বড়লোক দেখেছি তাদের কারো কাছেই কখনো ময়লা নোট দেখিনি। ময়লা নোটগুলো কি এরা ওয়াশিং মেশিনে ধুয়ে ইস্ত্রি করে ফেলে, নাকি ডাস্টবিনে ফেলে দেয়? আপনার বাবা আমার কাছ থেকে 100 টাকা নিয়েছিল। বাবা বলে দিয়েছেন যদি আপনার দেখা পাই তাহলে যেন 200 টাকা দিই। কারণ গ্রন্থ সাহেব বইয়ে গুরু নানক বলেছেন, দুগুণা দত্তার চৌগুণা জুজার। দুগুণ নিলে 4 গুণ ফেরত দিতে হয়। বাবা সামনের মাসের 15 তারিখের পর আসবেন। আপনি তখন এলে বাবা খুশি হবেন। আর বাবার সঙ্গে কথা বললে আপনার নিজেরও ভালো লাগবে। আমার ভালো লাগবে সেটা কি করে বলছেন? অভিজ্ঞতা থেকে বলছি। বাবার সঙ্গে যে 5 মিনিট কথা বলে সে বারবার ফিরে আসে। ও আচ্ছা। ও আচ্ছা বলা কি আপনার মুদ্রা দোষ? একটু পরপর আপনি ও আচ্ছা বলছেন। কিছু বলার পাচ্ছি না বলেই ও আচ্ছা বলছি। বাবার সঙ্গে দেখা করার জন্য আসবেন তো? আসব। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সে প্রশ্নের জবাব আপনি জানেন না, সেই প্রশ্ন বাবার জন্য নিয়ে আসতে পারেন। আমার ধারণা আমার বাবা এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি সব প্রশ্নের জবাব জানেন। আমি যথাসম্ভব বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললাম, ও আচ্ছা। মারিয়া বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির দারোয়ান গেট বন্ধ করে মোটা মোটা 2 তালা লাগিয়ে দিয়ে জেলের সেন্ট্রির মতো তালা টেনে টেনে পরীক্ষা করতে লাগলো। আমি হাতের মুঠোয় দুটো চকচকে নোট নিয়ে চৈত্রের ভয়াবহ রোদে রাস্তায় নামলাম। মারিয়া একবারও বলল না, কোথায় যাবেন বলুন, গাড়ি আপনাকে পৌঁছে দেবে। বড় লোকদের ঠান্ডা গাড়ি মানুষের চরিত্র খারাপ করে দেয়। একবার চড়লে শুধুই চড়তে ইচ্ছে করে। আমি রাস্তায় হাঁটা মানুষ। অল্প কিছু সময় মারিয়াদের গাড়িতে চড়েছি, এতেই হেঁটে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না। আসাদুল্লাহ সাহেবের সঙ্গে দেখা হলো আষাঢ় মাসে। বৃষ্টিতে ভিজে জবজবে হয়ে ওদের বাড়িতে গিয়েছি। দারোয়ান কিছুতেই ঢুকতে দেবে না। ভাগ্যক্রমে মারিয়া এসে পড়ল। বড় লোকরা বোধহয় কিছুতেই বিস্মিত হয় না। কাক ভেজা অবস্থায় আমাকে দেখেও একবারও জিজ্ঞেস করল না ব্যাপার কি। সহজ ভঙ্গিতে সে আমাকে নিয়ে গেল তার বাবার কাছে। বিশাল একটা ঘরে ভদ্রলোক খালি গায়ে বিছানায় বসে আছেন, অনেকটা পদ্মাসনের ভঙ্গিতে বসা। তাঁর চোখ একটা খোলা বইয়ের দিকে। দেখেই বোঝা যায় ভদ্রলোক গভীর মনোযোগে বই পড়ছেন। আমরা দুজন যে ঢুকলাম তিনি বুঝতেও পারলেন না। মারিয়া বলল, বাবা একটু তাকাবে? ভদ্রলোক বললেন, হ্যাঁ তাকাবো। বলার পরেও তাকালেন না। যে পাতাটা পড়ছিলেন সে পাতাটা পড়া শেষ করে বই উল্টে দিয়ে তারপর তাকালেন। তাকিয়ে হেসে ফেললেন। আমি চমকে গেলাম। মানুষের হাসি এত সুন্দর হয়! তৎক্ষণাৎ মনে হলো ভাগ্যিস মেয়ে হয়ে জন্মায়নি। মেয়ে হয়ে জন্মালে এই ঘর থেকে বের হওয়া অসম্ভব হতো। হিমালয় সাহেব না? জি। তুমি কেমন আছো? জি ভালো। বসো, খাটের ওপর বসো। আমি কিন্তু স্যার ভিজে জবজবা। কোনো সমস্যা নেই, বসো। মাথা মুছবে? জি না স্যার, বৃষ্টির পানি আমি গায়েই শুকাই। তোয়ালে দিয়ে বৃষ্টির পানি মুছলে বৃষ্টির অপমান হয়। আমি খাটে বসলাম। ভদ্রলোক হাত বাড়িয়ে আমার কাঁধ স্পর্শ করলেন। তুমি কেমন আছো হিমালয়? জি ভালো। ওই দিন তোমার কাছ থেকে টাকা নিয়ে চলে এসেছিলাম, ধন্যবাদ পর্যন্ত দিইনি। আসলে মাথার মধ্যে সবসময় ছিল কখন বইটা পড়ব। জগতের চারপাশে তখন কি ঘটছিল তা মাথায় ছিল না। ভালো কোনো বই হাতে পেলে আমার এই রকম হয়। বইটা কি ভালো ছিল? আমি যতটা আশা করেছিলাম তার চেয়ে ভালো ছিল। এ জাতীয় বই লাইব্রেরিতে পাওয়া যায় না, পথে ঘাটে পাওয়া যায়। আমি একবার পুরনো খবরের কাগজ কিনে এরকম ফেরিওয়ালার ঝুড়ি থেকে একটা বই জোগাড় করেছিলাম। বইটার নাম ডাউন অফ ইন্টেলিজেন্স। 1892-তে প্রকাশিত বই। অথর হচ্ছেন
ম্যাকমাস্টার, রয়্যাল সোসাইটির ফেলো। চামড়া দিয়ে মানুষ বই বাঁধিয়ে রাখে, ওই বইটা ছিল সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো। মারিয়া বলল, বইয়ের কচকচানি শুনতে ভালো লাগছে না বাবা, আমি যাচ্ছি। তোমাদের চা কফি কিছু লাগলে বলো, আমি পাঠিয়ে দেব। আসাদুল্লাহ সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমাদের চা দাও। আর শোনো হিমালয়, তুমি দুপুরে আমার সঙ্গে খাবে। তোমার কি আপত্তি আছে? জি না। তোমাকে কি এক সেট শুকনো কাপড় দেব? লাগবে না স্যার, শুকিয়ে যাবে। তোমাকে দেখে এত ভালো লাগছে কেন বুঝতে পারছি না। মারিয়া, তুই বলতো, এই ছেলেটাকে দেখে আমার এত ভালো লাগছে কেন? তোমার ভালো লাগছে কারণ তুমি ধরে নিয়েছিলে ভদ্রলোকের সঙ্গে তোমার দেখা হবে না, তাকে ধন্যবাদ দিতে পারবে না, সারা জীবন তার কাছে ঋণী হয়ে থাকবে। তুমি ঋণ শোধ করতে পেরেছ, এই জন্যই ভালো লাগছে। ভেরি গুড। তোর বুদ্ধি যতই দিন যাচ্ছে চক্রবৃদ্ধি হারে বাড়ছে। মারিয়া চা আনতে গেল। আমি আসাদুল্লাহ সাহেবকে বললাম, আপনাকে একটা প্রশ্ন করব। আমি আসলে আপনাকে দেখতে আসিনি, প্রশ্নটা করতে এসেছি। আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন, কি প্রশ্ন? এই জীব জগতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী কি আছে যে আত্মহত্যা করতে পারে? আছে। লেমিং বলে এক ধরনের প্রাণী আছে, ইঁদুর গোত্রীয়। স্ত্রী লেমিংদের বছরে 2টো বাচ্চা হয়, কিন্তু অজ্ঞাত কারণে প্রতি 4 বছর পর পর 2টোর বদলে এদের বাচ্চা হয় 10টা করে। তখন ভয়ঙ্কর সমস্যা দেখা দেয়, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব। এরা তখন করে কি, দল বেঁধে সমুদ্রের দিকে হাঁটা শুরু করে। এক সময় সমুদ্রে গিয়ে পড়ে, মিনিট 10 মনের আনন্দে সমুদ্রের পানিতে সাঁতরায়, তারপর সবাই দল বেঁধে সমুদ্রে ডুবে আত্মহত্যা করে। ম্যাস সুইসাইড। বলেন কি? নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে ম্যাস সুইসাইডের ব্যাপারটা আছে। শিল মাছ করে, নীলতিমিরা করে, হাতি করে, আবার এককভাবে আত্মহত্যার ব্যাপারও আছে। একক আত্মহত্যার ব্যাপারটা দেখা যায় প্রধানত কুকুরের মধ্যে। প্রভুর মৃত্যুতে শোকে অভিভূত হয়ে এরা খাওয়া দাওয়া বন্ধ করে আত্মহত্যা করে। পশুদের আত্মহত্যার ব্যাপারটা জানতে চাচ্ছ কেন? জানতে চাচ্ছি কারণ আপনার কন্যার ধারণা আপনি পৃথিবীর সব প্রশ্নের জবাব জানেন। সত্যি জানেন কিনা পরীক্ষা করলাম। আসাদুল্লাহ সাহেব আবারও হাসলেন। আমার আবারও মনে হলো, মানুষ এত সুন্দর করে হাসি কী করে? মারিয়ার এরকম ধারণা অবশ্যই আছে, যদিও তার মার ধারণা আমি পৃথিবীর কোনো প্রশ্নেরই জবাব জানি না। ভালো কথা। হিমালয় নামটা ডাকার জন্য একটু বড় হয়ে গেছে। হিমু ডাকলে কি রাগ করবে? জি না। হিমু সাহেব? জি। ব্যাপারটা কি তোমাকে বলি। আমার হলো জাহাজের নাবিকের চাকরি। সিঙ্গাপুরের গোল্ডেন হেড শিপিং কর্পোরেশনের সঙ্গে আছি। মাসের পর মাস থাকতে হয় সমুদ্রে, প্রচুর অবসর। আমার আছে বই পড়ার নেশা, ক্রমাগত পড়ি। স্মৃতিশক্তি ভালো, যা পড়ি মনে থাকে। কেউ কিছু জিজ্ঞেস করলে চট করে জবাব দিতে পারি। এনসাইক্লোপিডিয়া হিউম্যানিকা? হা হা হা, তুমি তো মজা করে কথা বলো। মোটেই এনসাইক্লোপিডিয়া না, তবে আমি হচ্ছি সেই ব্যক্তি যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত দুবার পড়েছে। এনসাইক্লোপিডিয়া মানুষ কিনে সাজিয়ে রাখার জন্য, পড়ার জন্য না। আমার হাতে ছিল প্রচুর সময়, সময়টা কাজে লাগিয়েছি, পড়েছি। পড়তে আপনার ভালো লাগে? শুধু ভালো না, অসাধারণ ভালো লাগে। প্রায় কি ভাবি জানো? প্রায় ভাবি, মৃত্যুর পর আমাকে যদি বেহেশতে পাঠানো হয় তখন কি হবে। সেখানে কি লাইব্রেরি আছে? নানান ধর্মগ্রন্থ ঘেঁটে দেখেছি। স্বর্গের লাইব্রেরি আছে, এই রকম কথা কোনো ধর্মগ্রন্থে পাইনি। সুন্দরী হুরদের কথা আছে, খাদ্য পানীয়র কথা আছে, ফলমূলের কথা আছে, বাট নো লাইব্রেরি। বেহেশতে আপনি নিজের ভুবন নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনার ইচ্ছা অনুসারে আপনার হাতের কাছেই থাকবে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির মতো প্রকাণ্ড লাইব্রেরি। আসাদুল্লাহ সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, নিজের বেহেশত নিজের মতো করে করা গেলে আমার বেহেশত কীরকম হবে তোমাকে বলি। সুন্দর একটা বিছানা থাকবে, বিছানায় বেশ কয়েকটা বালিশ, চারপাশে আলমিরা ভর্তি বই, একদম হাতের কাছে, যেন বিছানা থেকে না নেমেই বই নিতে পারি। কলিং বেল থাকবে, বেল টিপলেই চা চলে আসবে। গান শোনার ব্যবস্থা থাকবে না? ভালো কথা মনে করেছ, অবশ্যই গান শোনার ব্যবস্থা থাকবে। সফট স্টেরিও মিউজিক সারাক্ষণ হবে। মিউজিক পছন্দ না হলে
আপনা আপনি অন্য মিউজিক বাজা শুরু হবে। হাত দিয়ে বোতাম টিপে ক্যাসেট বদলাতে হবে না। সারাক্ষণ ঘরে বন্দি থাকতে ভালো লাগবে? বন্দি বলছো কেন? বই খোলা মানে নতুন একটা জগৎ খুলে দেওয়া। তারপরেও হয়তো আপনার আকাশ দেখতে ইচ্ছা করবে। এটাও মন্দ বলনি। হ্যাঁ, থাকবে। বিশাল একটা জানালা আমার ঘরে থাকবে। তবে জানালায় মোটা পর্দা দেওয়া থাকবে। যখন আকাশ দেখতে ইচ্ছে করবে পর্দা সরিয়ে দেব। এই হবে আপনার বেহেশত? হ্যাঁ, এই। আপনার স্ত্রী, আপনার কন্যা, এরা আপনার আশেপাশে থাকবে না? থাকলে ভালো, না থাকলেও ক্ষতি নেই। ভালো করে ভেবে দেখুন, আপনার বেহেশতে কিছু বাদ পড়ে যায়নি তো? না, সব আছে। খুব প্রিয় কিছু হয়তো বাদ পড়ে গেল। আসাদুল্লাহ সাহেব বিস্মিত হয়ে বললেন, তুমি এমনভাবে কথা বলছো যেন এক্ষুনি বেহেশতটা তৈরি হয়ে যাচ্ছে। আমি হাসলাম। আসাদুল্লাহ সাহেব ভুরু কুঁচকে বললেন, ও, একটা জিনিস বাদ পড়ে গেছে। ভালো একটা আয়না লাগবে। একসঙ্গে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এই রকম একটা আয়না। আমার একটা মেয়েলি স্বভাব আছে। আয়নায় নিজেকে দেখতে আমার ভালো লাগে। সবারই আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। আসাদুল্লাহ সাহেব চুরুট ধরাতে ধরাতে বললেন, তুমি কি জানো, আয়নায় মানুষ যে ছবি দেখে সেটা আসলে ভুল ছবি, উল্টো ছবি। আয়নার ছবিটাকে বলে মিরর ইমেজ। আয়নায় নিজেকে দেখা যায় না, উল্টো মানুষ দেখা যায়। এমন একটা আয়না কি বানানো যায় না যেখানে মানুষ যেমন তেমনই দেখা যাবে? সেই চেষ্টা কেউ করেনি। আসাদুল্লাহ সাহেব হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়লেন। ভুরু কুঁচকে ফেললেন। আমি বললাম, এত চিন্তিত হয়ে কি ভাবছেন? ভাবছি বেহেশতের পরিকল্পনায় কিছু বাদ পড়ে গেল কিনা। আসাদুল্লাহ সাহেব মৃত্যুর আগেই তার বেহেশত পেয়ে গিয়েছেন। তার 4টা গাড়ি থাকা সত্ত্বেও এক মে মাসে ঢাকা শহরে রিকশা নিয়ে বের হলেন। গাড়িতে চড়লে আকাশ দেখা যায় না, রিকশায় চড়লে আকাশ দেখতে দেখতে যাওয়া যায় বলেই রিকশা নেওয়া। আকাশ দেখতে দেখতে যাচ্ছিলেন, একটা টেম্পো এসে রিকশাকে ধাক্কা দিল। এমন কিছু ভয়াবহ ধাক্কা না, তারপরেও তিনি রিকশা থেকে পড়ে গেলেন। মেরুদণ্ডের হাড় ভেঙে গেল, পেরোপ্লাজিয়া হয়ে গেল। তার বাকি জীবনটা কাটবে বিছানায় শুয়ে শুয়ে। ডাক্তাররা সেই রকমই বলেছেন। আমি তাকে একদিন দেখতে গেলাম। যে ঘরে তিনি আছেন সেখানে ঠিক মাঝখানে একটা বড় বিছানা। বিছানায় 5-6টা বালিশ, 3 পাশে আলমিরা ভর্তি বই, হাতের কাছে স্টেরিও সিস্টেম। বিছানায় মাথার কাছে বড় জানালা, জানালায় ভেনিসিয়ান ব্লাইন্ড। সবই আছে, শুধু কোনো আয়না চোখে পড়ল না। আমাকে দেখিয়ে আসাদুল্লাহ সাহেব হাসি মুখে বললেন, খবর কি হিমু সাহেব? আমি বললাম, জি ভালো। তোমার কাজ তো শুনি রাস্তায় হাঁটাহাঁটি করা। হাঁটাহাঁটি ঠিক মতো হচ্ছে? হচ্ছে। কি খাবে বলো, চা না কফি? একবার বেল টিপলে চা আসবে, 2বার টিপলে কফি। খুব ভালো ব্যবস্থা। কফি খাবো। আসাদুল্লাহ সাহেব 2বার বেল টিপলেন, আবারও হাসলেন। তার হাসি আগের মতোই সুন্দর। প্রকৃতি তাকে বিছানায় ফেলে দিয়েছে, কিন্তু সৌন্দর্য হরণ করেনি। সেদিন বরং হাসিটা আরও বেশি সুন্দর লাগলো। হেমু সাহেব? জি? জীবিত অবস্থাতেই আমি আমার কল্পনার বেহেশত পেয়ে গিয়েছি। আমার কি উচিত না গড অলমাইটার প্রতি কৃতজ্ঞতায় অভিভূত হওয়া? ঠিক বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। কবিতা শুনবে? আপনি শোনাতে চাইলে শুনব। আগে কবিতা ভালো লাগতো না, ইদানিং লাগছে। শোনো। আসাদুল্লাহ সাহেব কবিতা আবৃত্তি করলেন। ভদ্রলোকের সব কিছুই আগের মতো আছে, শুধু গলার স্বরে সামান্য পরিবর্তন হয়েছে। মনে হয় অনেক দূর থেকে কথা বলছেন। এখন বাতাস নেই, তবু শুধু বাতাসের শব্দ হয়। বাতাসের মতো সময়ের কোনো রৌদ্র নেই, তবু আছে। কোনো পাখি নেই, তবু রৌদ্রে সারাদিন হংসের আলোর কণ্ঠ রয়ে গেছে। বলো দেখি কার কবিতা? বলতে পারছি না, আমি কবিতা পড়ি না। কবিতা পড়ো না? জি না, আমি কিছুই পড়ি না। 2-একটা জটিল কবিতা মুখস্থ করে রাখি মানুষকে ভড়কে দেবার জন্য। আমার কবিতাপ্রীতি বলতে এইটুকুই। কফি চলে এসেছে, গন্ধ থেকেই বোঝা যাচ্ছে খুব ভালো কফি। আমি কফি খাচ্ছি। আসাদুল্লাহ সাহেব উপর হয়ে শুয়ে আছেন, তার হাতে কফির কাপ। তিনি কফির কাপে চুমুক দিচ্ছেন না, তাকিয়ে আছেন জানলার দিকে। সেই জানালায় ভারী পর্দা, আকাশ দেখার উপায় নেই। আসাদুল্লাহ সাহেবের হয়তো
এখন আকাশ দেখতে ইচ্ছা করছে না। কেমন আছেন আসগর সাহেব? জি ভালো। কীরকম ভালো? আসগর সাহেব হাসলেন। তার হাসি দেখে মনে হলো না তিনি ভালো। মৃত্যুর ছায়া যাদের চোখে পড়ে তারা এক বিশেষ ধরনের হাসি হাসে। উনি সেই হাসি হাসছেন। আমি একবার ময়মনসিংহ সেন্ট্রাল জেলে এক ফাঁসির আসামি দেখতে গিয়েছিলাম। ফাঁসির আসামি কিভাবে হাসে সেইটা দেখার আমার শখ। ফাঁসির আসামির নাম হোসেন মোল্লা। তাকে খুব স্বাভাবিক মনে হলো। শুধু যক্ষ্মা রোগীর মতো জলজলে চোখ। সেই চোখও অস্থির, একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে। বেচারার ফাঁসির দিন তারিখ জেলার সাহেব ঠিক করতে পারছেন না। কারণ বাংলাদেশে নাকি 2 ভাই আছে যারা বিভিন্ন জেলখানায় ফাঁসি দিয়ে বেড়ায়। তারা ডেট দিতে পারছে না। দুর্ভাগ্য কি সৌভাগ্যক্রমে আমি যেদিন গিয়েছি সেই দিনই 2 ভাই চলে এসেছে। পরদিন ভোরে হোসেন মোল্লার সময় ধার্য হয়েছে। হোসেন মোল্লা আমাকে শান্ত গলায় বলল, ভাই সাহেব, এখনও হাতে মেলা সময়। এই ধরেন আজ সারাদিন পইরা আছে, তারপর আছে গোটা একটা রায়। ঘটনার এখনও মেলা দেরি। বলেই হোসেন হাসল। সেই হাসি দেখে আমার গায়ে কাঁটা দিল। প্রেতের হাসি। আসগর সাহেবের হাসি দেখেও গায়ে কাঁটা দিল। কি ভয়ঙ্কর হাসি। আমি বললাম, ভাই আপনার কি হয়েছে? ডাক্তার বলছে কি? আলসার। সারা জীবন অনিয়ম করেছি, খাওয়া দাওয়া সময় মতো হয় নাই, সেখান থেকে আলসার। পেটে রোলারের গুঁতাও তো খেয়েছিলেন। রোলারের গুঁতা না খেলেও যা হবার হতো। সব কপালের লিখন, তাই না হিমু ভাই? তা তো বটেই। দূরে বসে চিকন কলমে একজন কপাল ভর্তি লেখা লিখেন। সেই লেখার উপরে জীবন চলে। মাঝে মাঝে ওনার কলমের কালি শেষ হয়ে যায়, তখন কিছু লেখেন না। মুখে বলে দেন, যা বেটা, নিজের মতো চড়ে খা। এই বলে নতুন কলম নিয়ে অন্য আরেকজনের কপাল লিখতে বসেন। বড় রহস্য এই দুনিয়া। রহস্য তো বটেই। এখন বলুন, আপনার চিকিৎসা কি হচ্ছে? অপারেশন হবার কথা। হবার কথা হচ্ছে না কেন? দেশে এমন সমস্যা, ডাক্তাররা ঠিক মতো আসতে পারেন না। অল্প সময়ের জন্য অপারেশন থিয়েটার খোলে। আমার চেয়েও যারা সিরিয়াস তাদের অপারেশন হয়। ও আচ্ছা। মৃত্যু নিয়ে আমার কোনো ভয়ভীতি নেই হিমু ভাই। আমি আবারও বললাম, ও আচ্ছা। ভালো মতো মরতে পারাও একটা আনন্দের ব্যাপার। আপনি শিগগিরই মারা যাচ্ছেন? জি। মরে গেলে ওই 7,000 টাকার কি হবে? ওই লোক যে কোনো দিন চলে আসতে পারে। ও আসবে না। বুঝলেন কি করে আসবে না? তার সঙ্গে আমার কথা হয়েছে। তার সঙ্গে কথা হয়েছে মানে? সে কি হাসপাতালে এসেছিল? জি। আসগর ভাই, ব্যাপারটা ভালো মতো বুঝিয়ে বলুন তো, আমি ঠিক বুঝতে পারছি না। আসগর সাহেব মৃদু গলায় কথা বলতে শুরু করলেন। বোঝা যাচ্ছে যা বলছেন খুব আগ্রহ নিয়ে বলছেন। বুঝলেন হেমো ভাই, প্রচণ্ড ব্যথার জন্য রাতে ঘুমাতে পারি না। গত রাতে ডাক্তার সাহেব একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন। রাত 3টার দিকে ঘুমটা ভেঙে গেল। দেখি খুব পানির পিপাসা। হাতের কাছে টেবিলের উপরে একটা পানির জগ আছে, জগে পানি নাই। জেগে আছি, নার্সদের কেউ এদিকে আসলে পানির কথা বলবো। কেউ আসছে না। হঠাৎ কে যেন দুবার কাশল। আমার টেবিল উত্তর দিকে, কাশিটা আসলো দক্ষিণ দিক থেকে। মাথা ঘুরিয়ে হতভম্ব হয়ে গেলাম। দেখি মনসুর। মনসুরকে? যে আমাকে 7,001 টাকা দিয়েছিল সে। ও আচ্ছা। আমি গেলাম রেগে। এই লোকটা আমাকে কি যন্ত্রণায় ফেলেছে ভেবে দেখুন দেখি। আমি বললাম, তোমার ব্যাপারটা কি? কোথায় ছিলে তুমি? তুমি কি জানো তুমি আমাকে কি যন্ত্রণায় ফেলেছ? মনসুর চুপ করে রইল, মাথাও তোলে না। আমি বললাম, কথা বলো না কেন? শেষে সে বলল, ভাইজান, আমি আসবো কেমনে? আমার মৃত্যু হয়েছে। আপনি যেমন মনোকষ্টে আছেন তেমনি আমিও মনোকষ্টে আছি। এত কষ্টের টাকা পরিবারেরে পাঠাইতে পারি নাই। আমি বললাম, তুমি ঠিকানা বলো, আমি পাঠিয়ে দিব। টাকার পরিমাণ আরও বেড়েছে। পোস্ট অফিসের পাস বইয়ে টাকা রেখে দিয়েছিলাম, বেড়ে ডবলের বেশি হবার কথা। আমি খোঁজ নেই নাই। তুমি ঠিকানাটা বলো। মনসুর আবার মাথা নিচু করে ফেলল। আমি বললাম, কথা বলো, চুপ করে আছো কেন? মনসুর বলল, ঠিকানা মনে নেই স্যার, পরিবারের নামও মনে নেই। বলেই কান্না শুরু করলো। তখন একজন নার্স ঢুকলো। তাকিয়ে দেখি মনসুর নাই। আমি নার্সকে বললাম, সিস্টার পানি খাবো। তিনি আমাকে পানি খাইয়ে চলে গেলেন।
আমি সারা রাত জেগে থাকলাম মনসুরের জন্য, তার আর দেখা পেলাম না। এই হচ্ছে ঘটনা। এটা কোনো ঘটনা না। আপনি স্বপ্ন দেখেছেন। জি না ভাই সাহেব, স্বপ্ন না, স্পষ্ট চোখের সামনে দেখা। মনসুর আগের মতোই আছে, তার কোনো পরিবর্তন হয় নাই। আজগর ভাই, মনসুর মোড়ে ভূত হয়ে আপনার কাছে ছুটে এসেছে? আপনার কথা তার মনে আছে, অথচ পরিবারের নাম ঠিকানা ভুলে গেছে। এটা হয়? হয় না। এই ধরনের ঘটনা স্বপ্নে ঘটে। আপনাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়েছে, আপনি তার মধ্যেই স্বপ্নের মতো দেখেছেন। স্বপ্ন না হিমু ভাই। ঠিক আছে, যান, স্বপ্ন না। আমার মৃত্যুর পর আপনাকে কয়েকটা কাজ করতে হবে হিমু ভাই। যা বলবেন করব। কাজগুলি কি বলবো? আপনি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে মারা যাচ্ছেন না? কিছু সময় তো হাতে আছে। কি করে বলবো ভাই সাহেব? হায়াত মৃত্যু আমাদের হাতে না। কিন্তু আপনি যেভাবে বলছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে মৃত্যু আপনার হাতে। শুনুন আসগর সাহেব, আপনার এখন মরলে চলবে না। আমাকে একটা চিঠি লিখে দিতে হবে। আপনার মুক্তার মতো হাতের লেখায় আপনি আমার হয়ে একটা চিঠি লিখবেন। কাকে লিখব? একটা মেয়েকে লিখবেন। তার নাম মারিয়া। খুব দামি কাগজে খুব সুন্দর কালিতে চিঠিটা লিখতে হবে। অবশ্যই লিখব হিমু ভাই, আনন্দের সঙ্গে লিখব। সমস্যা হলো কি জানেন? অসহযোগের জন্য দোকানপাট সব বন্ধ। দামি কাগজ যে কিনব সেই উপায় নেই। কাজেই অসহযোগ না কাটা পর্যন্ত যেভাবেই হোক আপনাকে বেঁচে থাকতে হবে, এটা মনে রাখবেন। আমাকে যদি চিঠি লিখে না দিয়ে যান তাহলে আমার জন্য একটা আফসোস হয়ে থাকবে। আপনার চিঠি আমি অবশ্যই লিখে দিব হিমু ভাই। তাহলে আজ উঠি। আর একটু বসেন। অসুস্থ মানুষের পাশে বসে থাকতে ভালো লাগে না। আজগর সাহেব নিচু গলায় বললেন, আমার শরীরটা অসুস্থ, কিন্তু মনটা সুস্থ হিমু ভাই। আমার মনে কোনো রোগ নেই। আমি চমকে তাকালাম। মৃত্যু লক্ষণ বলে একটা ব্যাপার আছে। মৃত্যুর আগে এইসব লক্ষণ প্রকাশ পায়। মানুষ হঠাৎ করে উচ্চস্তরের দার্শনিক কথাবার্তা বলতে শুরু করে। তাদের চোখের জ্যোতি নিভে যায়, চোখে কোনো প্রাণ থাকে না। শরীরের যেই অংশ সবার আগে মারা যায় তার নাম চোখ। হিমু ভাই। জি। ডাক চলাচল কি আছে? কিছুই চলছে না। ডাক চলবে কিভাবে? আমার আত্মীয় স্বজনদের একটু খবর দেয়া দরকার। ওদের দেখার জন্য যে মনটা ব্যস্ত তা না। অসুস্থ ছিলাম, এই খবরটা তারা না পেলে মনে কষ্ট পাবে। ডাক চলাচল শুরু হলেই খবর দিয়ে দেব। মানুষ খুব কষ্ট করছে, তাই না হিমু ভাই? বড় বড় নেতারা যদি ভুল করেন তাহলে সাধারণ মানুষ তো কষ্ট করবেই। আমরা যারা ছোট মানুষ আছি হিমু ভাই, আমরাও ভুল করি। মানুষের জন্মই হয়েছে ভুল করার জন্য। তবে হিমু ভাই, ছোট মানুষের ভুলগুলো ছোট ছোট, তাতে তার নিজের ক্ষতি, আর কারোর ক্ষতি হয় না। বড় মানুষের ভুলগুলোও বড় বড়, তাদের ভুলে সবার ক্ষতি হয়। আমরা ছোট মানুষেরা নিজেদের মঙ্গল চাই, বড় মানুষেরাও তাদের মঙ্গল চান। কিন্তু হিমু ভাই, তারা ভুলে যান যেহেতু তারা বড়, সেহেতু তাদের নিজেদের মঙ্গল দেখলে হবে না, তাদের দেখতে হবে সবার মঙ্গল। ঠিক বলেছি? ঠিক বলেছেন। আমাকে এইসব ঠিক কথা বলে লাভ কি? যাদের বলা দরকার তাদের বললে তারা তো শুনবেন না। একটা কি ব্যবস্থা করা যায় না হিমু ভাই? আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে দুটো কথা বলবো, শেখ হাসিনার সঙ্গে দুটো কথা বলবো। এরশাদ সাহেবের সঙ্গে তো কথা বলা যাবে না, উনি জেলে। কারো সঙ্গেই কথা বলা যাবে না। নেতারা সবাই আসলে জেলে। নিজেদের তৈরি জেলখানায় তারা আটকা পড়ে আছেন। সেই জেলখানা পাহারা দিচ্ছে তাঁদেরই প্রিয় লোকজন। তারা তা জানেন না। তারা মনে করেন তারা স্বাধীন মুক্ত বিহঙ্গ। আজগর সাহেব। জি হিমু ভাই। উচ্চস্তরের চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আপনি ঘুমোবার চেষ্টা করেন। জি আচ্ছা। আপনাকে একটা কথা বলবো হিমু ভাই, যদি কিছু মনে না করেন। জি না, মনে কিছু করব না। আপনি যেই চিঠিটা আমাকে দিয়ে লেখাবেন সেই চিঠির কাগজটা আমি কিনব। সেটা হলে তো খুবই ভালো হয়। আমার হাত একেবারেই খালি। বাংলাদেশের সবচেয়ে দামি কাগজটা আমি আপনার জন্য কিনব হিমু ভাই। শুধু কাগজ কিনলে তো হবে না, কলমও লাগবে, কালিও লাগবে। সবচেয়ে দামি কাগজে 2 টাকা দামের বল পয়েন্ট দিয়ে লিখবেন তা তো হয় না। দামি কাগজ লেখার জন্য দামি কলম লাগে। খুবই খাঁটি কথা বলেছেন হিমু ভাই। কলম আর কালিও আমি কিনব। আমি যে আপনাকে কি পছন্দ করি আপনি তা জানেন না হিমু ভাই। জানবো না কেন? জানি। ভালোবাসা মুখ ফুটে বলতে হয় না,
ভালোবাসা টের পাওয়া যায়। আজ যাই আসগর সাহেব, দেশ স্বাভাবিক হোক, দোকানপাট খুলুক, আপনাকে সঙ্গে নিয়ে কাগজ কলম কিনে আনব। অবশ্যই, অবশ্যই। আর ইতিমধ্যে যদি মনসুর এসে আপনাকে বিরক্ত করে, তাহলে কষে ধমক লাগাবেন। মানুষ হয়ে ভূতদের হাঙ্কি পাঙ্কি সহ্য করা কোনো কাজের কথা না।